নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা এখন শুনছেন প্রখ্যাত সাহিত্যিক ও ঔপন্যাসিক শঙ্করের কালজয়ী ক্লাসিক উপন্যাস কত অজানারে। আজকে দ্বিতীয় পর্ব। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। তাহলে এবার আমরা মূল গল্প শুরু করতে যাচ্ছি। কত অজানারে দ্বিতীয় পর্ব। টেম্পল চেম্বারে ঠিক 10টায় যাই। 10:30টায় কোর্টে যাওয়ার আগে সাহেব টাইপের কাজকর্ম দিয়ে যান। লাঞ্চের সময় ফিরে এসে সেগুলো তিনি দেখবেন। 2টোর সময় আবার কোর্টে যাবেন, ফিরবেন ঠিক 4টে। মোহনচাঁদ তৎক্ষণাৎ এক গ্লাস ঠান্ডা জল ফ্লাক্স থেকে ঢেলে তার দিকে এগিয়ে দেবে। জল খেয়ে আমাকে ডাক দেবেন তিনি। কেমন লাগছে মাই সন? কোনো অসুবিধে হলে আমাকে বলবে। আমি কেস থাকলে তবে কোর্টে যাই, অন্য সময় এখানে বসে কাজ করি। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। হুম, কথা বলতে হবে, না বললে ছাড়বো না। প্রথমে 2-4টে ভুল সবারই হয়, ইংরেজি ভাষাটা তো সোজা নয়। সাহেব হাসতে হাসতে বলেন। সাহস পেয়ে শেষ পর্যন্ত আমিও একদিন কথা বলতে আরম্ভ করলাম, প্রায় চীনা বাজারের ইংরেজি। সাহেব তাতেই খুশি, বললেন, দেখো, যদিও আমার মাথায় মস্ত টাক, বুড়োদের আমি মোটেই দেখতে পারি না। ইয়ং ম্যানদের সঙ্গেই আমার যত মনের কথা হয়, তাই না মিস্টার মোহনচাঁদ? মোহনচাঁদ বেয়ারা হলেও আমার থেকে 100 গুণ ভালো ইংরেজি বোঝে। সে ব্যাগের ভেতর কাগজপত্র গুছোতে গুছোতে সাহেবের কথা শুনে মুখ টিপে হাসে, কিছুই বলে না। ওর হাসি দেখে আমার বুকের বল আরো বেড়ে যায়। বেপরোয়া হয়ে সাহেবের সঙ্গে গল্পগুজব আরম্ভ করে দিই, এবং আশ্চর্য ব্যাপার, মনের ভাব প্রকাশ করতে এমন কোনো অসুবিধা হয় না। এত বড় ব্যারিস্টার, কিন্তু শিশুর মতন মন। সময় পেলে কত গল্প করেন, অথচ কাজের সময় ভয়ানক গম্ভীর। চোখে চশমা লাগিয়ে যখন বই পড়েন, তখন কে বলবে ইনি আমার সঙ্গে টাকের গল্প করেন? তখন কোনো শব্দ সহ্য করবেন না। বই কিংবা কাগজ এগিয়ে দিতে সামান্য দেরি হলে রেগে ওঠেন। কাজ ফুরলে কিন্তু আবার সেই পুরনো মানুষটি। কাছে ডেকে গল্প করেন, জিজ্ঞাসা করেন, এটা জানো, ওটা জানো? যদি বলি না, তখনই সরলভাবে বুঝিয়ে দেন। সাহেব এক্সপ্ল্যানেড অঞ্চলের নাম করা হোটেলে থাকেন। তার গাড়িতে ছুটির পর রোজ সেখানে যাই। চা পান আনতে সামান্য বিশ্রাম, তারপর 2-1টা চিঠি টাইপ করে হোটেল থেকে বেরিয়ে পড়ি। হোটেল নয় তো, যেন রাজপ্রাসাদ। ঘরের সংখ্যা 300-র কাছাকাছি, আর তকমা পড়া চাকর বাকর তাদের গুনতে গেলে সেন্সাস অফিস বসাতে হবে। ইংরেজ, ফরাসি, আমেরিকান, চীনা, জাপানি সর্বজাতির এই মিলন তীর্থে অঙ্গবঙ্গ কলিঙ্গের প্রতিনিধিরাও আছেন, তবে তারা এখানে সংখ্যালঘু সম্প্রদায়। আমার ধারণা ছিল হোটেল মানে যেখানে খেতে পাওয়া যায় এবং প্রয়োজন হলে থাকার ব্যবস্থা করা হয়, কিন্তু এখানে থাকা এবং খাওয়ার ব্যাপারটা যেন নিতান্ত নগণ্য। কোট প্যান্ট দরকার, টেলারিং ডিপার্টমেন্টে স্লিপ পাঠিয়ে দিন। সিনেমা, দোতলার হলে চলে যান। সিনেমা দেখে স্নানের আগে চুল বা দাড়িটা ঠিক করে নিতে পারেন। দেশি নাপিত নয়, খাস চীন থেকে আমদানি। এখানে লাঞ্চের সময় হালকা সুরে বাজনা বাজে, বিকেলে চায়ের সময়ও বাজনা, তবে ভিন্ন সুর। রাতে ডিনারে কিন্তু কেবল নিরিবিষ বাজনা নয়। কন্টিনেন্টের প্রখ্যাত সিনেমা ও টিভি অপ্সরীরা তখন রঙ্গমঞ্চে আবির্ভূত হন। তাদের সঙ্গীত ঝঙ্কারে এবং নৃত্য ছন্দে আগন্তুকদের প্রথমে মুগ্ধ এবং অবশেষে মন্ত্রমুগ্ধ হতে দেখা যায়। আমার দৌড় তো আমাদের গলির মোড়ে বিনোদিনী কাফে পর্যন্ত। সেখানকার অভিজ্ঞতা নিয়ে এখানে এসে মনে হলো যেন একবারে
আবু হোসেনের রাজত্বে হাজির হয়েছি। গেট পেরিয়ে হোটেলের ভেতরে ঢোকার প্রথম অভিজ্ঞতা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের এক ঝলক ঠান্ডা হাওয়া। এরপরে চোখ ঝলসানো লাউঞ্জ, পুরো কার্পেটে ঢাকা মেঝের ওপর কতগুলো সোফা, পাশেই ছোট ছোট টিপয়ের ওপর একরাশ বিলিতি ছবিওয়ালা ম্যাগাজিন। সন্ধ্যের পর দেয়ালের মধ্যে লুকোনো নীলাভ আলোগুলি জ্বলে উঠে সেখানে এক অস্পষ্ট স্বপ্নময় পরিবেশের সৃষ্টি করে। আমার দৃষ্টি ইদানিং রোজই লাউঞ্জের কোণের দিকে বসা একটি মেয়ের দিকে পড়ে যেত। ভদ্রমহিলার বেশের পারিপাট্য বিচিত্র ধরনের, প্রসাধনের বৈশিষ্ট্যও অদ্ভুত। মুখটি আড়ালে থাকলে দেহের অবশিষ্ট অংশের দিকে তাকিয়ে কে বলবে তার বয়স 21 কিংবা 22-এর বেশি। লন্ডন ও প্যারিসের প্রসাধন প্রস্তুতকারকদের কিন্তু এক জায়গায় পরাজয় হয়েছে। বিভিন্ন বিউটি প্রোডাক্টের প্রযত্ন প্রলেপও মুখমণ্ডলে চলে যাওয়া যৌবনের চিহ্নগুলি ঢাকতে পারেনি। বুঝতে কষ্ট হয় না যে বসন্ত নেই, কিন্তু সে বসন্তের বিদায় উৎসব 10 না 20 বছর আগে সম্পন্ন হয়েছে। অনভ্যস্ত চোখ দিয়ে সেটা হিসেব করতে পারেনি। পিছনের দেওয়ালে অজন্তা স্টাইলে আঁকা শকুন্তলার ছবি, অস্তমিত সূর্যের পটভূমিকায় মৃগ শিশুদের সঙ্গে ক্রীড়ামত্তা তপবনবাসিনী শকুন্তলা, আশেপাশে পিতলে টবে রাখা নানান জাতের লতাপাতা। শকুন্তলার এই ছবির সঙ্গে মেয়েটির উদাস ভঙ্গিতে বসে থাকা দৃশ্যটি মিশে গিয়ে যেন এক স্বতন্ত্র ছবির সৃষ্টি হতো। প্রতি সন্ধ্যায় দোতলায় যাবার পথে তাকে দেখেছি। কাজের শেষে ফেরার পথেও লাউঞ্জ খালি নয়। ভদ্রমহিলা বসে রয়েছেন একাকিনী আসর জাগায়। জনৈক ভদ্রলোককে একদিন বলতে শুনলাম, লাউঞ্জ সাজানোর জন্য নানান মরশুমি ফুলের মতন হোটেল কোম্পানিও একে আমদানি করেছেন। দাদা, শুধু নিরিমিষ ফুল আর ফ্লেক্সো ছবিতে অনেকের যে মন ভরে না। ভদ্রমহিলার পরিধানে এক একদিন এক এক রঙের শাড়ি, কখনো লাল, কখনো সবুজ, কখনো বা গোলাপি। এক পায়ের ওপর আরেকটি পা চড়িয়ে সোফায় হেলান দিয়ে তিনি এক মুখ ধোঁয়া শূন্যে ছুঁড়ে দেন। নিতান্ত অনিচ্ছা সহকারে অলস গতিতে সেই ধোঁয়া দূরে মৃগ শিশুদের দিকে অগ্রসর হয়। মেয়েদের মুখে, সে যে দেশেরই মেয়ে হোক না কেন, সিগারেট আমার কেমন দৃষ্টিকটু ঠেকে। কিন্তু আরও অশোভন তার সোনালি রঙের গ্রিসিয়ান জুতো নাড়ানোর ভঙ্গি। হোটেলবাসিনী আধুনিক শকুন্তলার ওইখানেই ছন্দপতন। কিছুদিনের মধ্যেই লাউঞ্জে এক যুবকের আবির্ভাব হলো। ছোকরার বয়স 24 কিংবা 25। হুটখোলা এক বিরাট বুইক গাড়ি গেটের বাইরে দাঁড়িয়ে থাকে। ফ্লেক্সো ছবির শকুন্তলাকে পেছনে রেখে ওরা দুজনেই মৃদু গুঞ্জনে সময় কাটান। নিরালা আলাপ যেন কিছুতেই শেষ হতে চায় না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, আলো জ্বলে ওঠে, কিন্তু গুঞ্জন চলে। পাশে দুটি পানীয়র গ্লাস, তাতে কোল্ড ড্রিঙ্কস না দ্রাক্ষারস বলতে পারবো না, খুব সম্ভবত শেষেরটি। কেননা অরেঞ্জ বা লাইম স্কোয়াশে মানুষকে অত ঢুলুঢুলু করে তুলতে পারে বলে মনে হয় না। হোটেলে ঢোকার পথে হুটখোলা বুইক গাড়িটা মাঝে মাঝে নজরে পড়েছে। ড্রাইভারের আসনে সেই ছোকরা, আর পাশে ভদ্রমহিলা, চোখে নীল চশমা। এরা দুজন ক্রমশ হোটেলের চাকর বাকরদের নানা রসালো গল্পের নায়ক নায়িকা হয়ে দাঁড়ালেন। রিসেপশনিস্ট শৈলেন বোসের সঙ্গে আমার খানিকটা আলাপ আছে। সে একদিন জিজ্ঞাসা করল, কপত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ি দেখেছেন কি? প্রথমে ঠিক বুঝতে পারিনি। বুঝতে পেরে জিজ্ঞাসা করলাম, বৃক্ষচূড়া কোথায় পেলেন? ওইটুকুই বাকি আছে, তাহলে গাছে তুলে মই কেড়ে নেওয়ার আর কোনো অসুবিধে থাকে না। বোস হেসে উত্তর দিল। লাউঞ্জের প্রণয় দৃশ্যটি সাহেবের নজর এড়ায়নি। হাইকোর্ট থেকে ফিরে আমরা লিফটের ওপর উঠছিলাম একদিন। ওরা দুজনে লাউঞ্জ আলো করে বসেছিলেন। মুখ কুঁচকে সাহেব জিজ্ঞাসা করলেন, লাউঞ্জে বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া মার্কা ছোকরাটিকে দেখেছ?
বুইক গাড়ির মালিক যুবকটি সর্বদা কিম্ভূত কিমাকার জানোয়ারদের ছবিওয়ালা বুশশার্ট পরেন। সাহেব আরও মুখ কুঞ্চিত করে বললেন, ছেলেটি ভদ্রমহিলাকে দিদিমা না বলুক, সহজেই মাতৃস্থানীয়া কোনো সম্বোধন করতে পারে। দুজনেরই বয়সের এই অসমতা সত্যই অত্যন্ত দৃষ্টিকটু। তাদের প্রকাশ্য প্রেমালাপও প্রায়ই শালীনতার সীমা অতিক্রম করে। সোফায় দুজনের মধ্যে দূরত্ব কমতে কমতে শূন্যে এসে ঠেকে। ফিসফিস করে কথা চলে। ভদ্রমহিলা যেন ক্লান্ত হয়ে নিজের মাথাটি বুশশার্ট পরা ছেলেটির দিকে এগিয়ে দেন। তারপর কোনো সময় হঠাৎ লাফিয়ে উঠে অবিন্যস্ত বেশবাস ঠিক করে নেন। তারপর হাতে হাত দিয়ে দুজনকে বাড়ির দিকে চলে যেতে দেখা যায়। আমার অশোভন কৌতূহল দমনে যথেষ্ট চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। সংযমের লাগান প্রাণপণ টেনে রেখেও প্রতিবার দোতলায় যাওয়ার পথে লাউঞ্জের দিকে দৃষ্টিপাত করার লোভ সম্বরণ করতে পারিনি। মেম সাহেব আপনাকে ডাকছেন। লাউঞ্জ পেরিয়ে লিফটে উঠতে যাচ্ছি, হঠাৎ বাধা পড়ল। সামনে বেয়ারা দাঁড়িয়ে রয়েছে। আশ্চর্য হয়ে বললাম, তুমি বুঝতে ভুল করেছ, নিশ্চয়ই আমাকে নয়। বেয়ারা ঘাড় নেড়ে বলল, আজ্ঞে আপনাকেই ডাকছেন। বাধ্য হয়ে লাউঞ্জে ফিরতে হলো। শকুন্তলার ছবির সামনে তিনি বসে আছেন। সামনে এসে দাঁড়ালাম। এত নিকট থেকে পূর্বে তাকে কখনো দেখিনি। দূর থেকে যাকে এত উজ্জ্বল দেখায়, কাছে এসে তাকে কিন্তু বড় নিষ্প্রভ মনে হলো। ডান হাতের আঙুলের বিশাল আংটি সমেত সিগারেটটা তিনি ছাইদানিতে ঝাড়লেন। আংটির লাল পাথর জলজল করে উঠল। সিগারেটে আরেকটা লম্বা টান দিয়ে আমার দিকে দৃষ্টি হানলেন ভদ্রমহিলা। সাহেবের নাম করে জিজ্ঞাসা করলেন আমি তার কাছে কাজ করি কিনা। স্বরে অদ্ভুত মিষ্টতা। অনেক মহিলার মুখে ইংরেজি শুনেছি, কিন্তু স্বরের মধ্যে এমন সুরের উপস্থিতি সচরাচর কানে আসে না। উত্তর দিলাম, হ্যাঁ। আপনি কি খুব ব্যস্ত আছেন? বললাম, না না, আপনার কোনো উপকারে লাগলে আনন্দিত হব। সিগারেট ছাইদানে নিক্ষেপ করে ভদ্রমহিলা প্রথমে স্বতন্ত্রভাবে চারদিকে তাকিয়ে নিলেন এবং যথাসম্ভব আসতে বললেন, দেখুন, আমি একটু বিপদে পড়েছি। আপনার সাহেবের সঙ্গে দেখা করা বিশেষ প্রয়োজন। কখন তার সঙ্গে দেখা হতে পারে? সেদিন দেখা হওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। অন্য একটা কেসে সাহেব ব্যস্ত থাকবেন। তাই ওকে পরের দিন সন্ধেবেলায় সাহেবের ঘরে আসতে বললাম। শর্ট হ্যান্ডের খাতা নিয়ে আমি সাহেবের পাশে বসে আছি। সামনের চেয়ারে ভদ্রমহিলা মেঝের দিকে ঘাড় নিচু করে তাকিয়ে রয়েছেন। বোধ করি লজ্জা কাটিয়ে উঠতে পারছেন না। সাহেবের ঠোঁটে এক টুকরো হাসি দেখতে পেলাম। প্রথম দর্শনেই কোনো মক্কেলই সংকোচের বাধা কাটিয়ে উঠতে পারে না। টেম্পল চেম্বারে এ দৃশ্য তাকে বহুবার দেখতে হয়েছে। যথারীতি অভিবাদন বিনিময়ের পরই সাহেব বললেন, দেখুন, ডাক্তার আর উকিলের কাছে রোগ গোপন করতে নেই। তারপর আমাকে দেখিয়ে বললেন, ইনি আমার স্টেনোগ্রাফার। এর সামনে নিঃসংকোচে আপনার বক্তব্য বলতে পারেন। না না, সে তো বটেই। ঘরের চারিদিকে দ্রুত দৃষ্টি নিক্ষেপ করে আধো আধো স্বরে ভাঙা ভাঙা ইংরেজিতে ভদ্রমহিলা উত্তর দিলেন। একবারে গোড়া থেকে বলাই বোধহয় ভালো। তিনি আবার থামলেন। নিশ্চয়, সে এক বিরাট কাহিনী। তার আগে আপনার নাম বলুন, আমার স্টেনোগ্রাফার লিখে নেবে, সাহেব বললেন। নাম পরে হবে, আগে আমার কাহিনী। নোট বইয়ের অনেকগুলো পাতা সেদিন ভরে গিয়েছিল। মন্ত্রমুগ্ধের মতন শুনেছিলাম এক বেদনা বিধুর পঙ্কিল জীবনের ইতিবৃত্ত। বলতে বলতে তার গলা কেঁপে উঠল। কখনো লজ্জায় দুটো হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলেন, আবার কখনো নিজের আবেগ সংযত রাখতে না পেরে ফুঁপিয়ে কেঁদেও উঠলেন।
ভারতবর্ষে নয়, লেবাননের এক খ্রিস্টান পরিবারে মেরিয়ান স্টুয়ার্টের জন্ম। বাবাকে মনে পড়ে না, খুব ছেলেবেলায় তিনি মারা গিয়েছেন। মাই সব। মেয়েকে মানুষ করার জন্য মাকে রোজগার করতে নামতে হয়েছিল, এবং বহু ক্ষেত্রে যা হয় সেই জীবিকা, যা কোনো সমাজেই কোনো সময় সম্মানজনক পরিগণিত হয়নি। কিন্তু মেয়েকে তিনি সে পথে আসতে দিতে চাননি। মেয়ে তার দেখতে শুনতে খারাপ নয়, তাই তার আশা ছিল ভালো জামাইও নিশ্চয়ই জুটে যাবে এবং ঝাড়া হাত পা হয়ে তিনি বাঁচবেন। মেরিয়ানের মা মেয়ের বর জোগাড় করার কাজ যতটা সহজ মনে করেছিলেন, আসলে সেটি তত সহজ নয়। মেয়ের সঙ্গে ঘোরবার, সিনেমা বা কাফেতে নিয়ে যাবার ছেলে ছোকরার অভাব হচ্ছিল না, কিন্তু তাই বলে তাদের মধ্যে যে কেউ খামোকা বিয়ের প্রস্তাব করে বসবে এমন সেন্টিমেন্টাল লোক ওদেশে জন্মায়নি। মেয়েটিকে 23 ছাড়িয়ে 24-এ পা দিয়েছে। স্বজাতি পাত্রের আশা ত্যাগ করে মেরিয়ানের মা শেষ পর্যন্ত বাইরের পাত্র সন্ধান করতে মনস্থ করলেন। ক্যাপ্টেন হার্ডওয়ার্ড নামে ব্রিটিশ সেনাবাহিনীর এক ছোকরাকে অবশেষে মেরিয়ানের মা জামাই করতে পারলেন। বিয়ের পর বছরখানেক মন্দ কাটল না। এ শহর থেকে ও শহর মেরিয়ান হার্ডওয়ার্ড স্বামীর সঙ্গে ঘুরে বেড়ায়। ক্যাপ্টেন হার্ডওয়ার্ড আদর করে বলেন, মেরি, আর্মিতে চাকরি নিয়ে সারা দুনিয়া ঘুরেছি, কিন্তু কোনো মেয়েই আমার চোখে রঙের পরশ লাগাতে পারল না। পারবে কি করে? আমার বরাত যে বাঁধা রয়েছে লেবাননের এক ভারী দুষ্টু মেয়ের সঙ্গে। কপট রাগে মেরিয়ান মুখ ফিরিয়ে নেয়। খুব হয়েছে, অমন করে আর নিজের দাম বাড়াতে হবে না। তোমার তুলনায় আমি যে কিছুই নই তা আমার জানা আছে। হার্ডওয়ার্ডের পেশিবহুল হাতটুকে সে নিজের কাছে টেনে নিয়ে খেলা করে। দিনগুলি বেশ কেটে যায়। স্বামী গরবে গরবিনী মেয়ের দিন কি আর খারাপ কাটে? হাওয়ার্ডের স্বাচ্ছন্দ্যের জন্য মেরিয়ানের সদাই চিন্তা। চাকরদের ওপর নির্ভর না করে স্বামীর অনেক কাজ সে নিজেই করে। হাওয়ার্ড বলে, নিজে এত পরিশ্রম করো কেন, আর একটা চাকর রাখো। অনর্থক খরচা বাড়িয়ে লাভ নেই, মেরিয়ান উত্তর দেয়। ডিসেম্বরের মাঝামাঝি দিন সেটা। সূর্য ডোবার কিছু আগে লনে বসে ওরা দুজনে চা খাচ্ছিল। এমন সময় ক্যাপ্টেনের নামে একটি টেলিগ্রাম এসে হাজির। খাম ছেড়ে টেলিগ্রামের ওপর একবার দৃষ্টিপাত করেই সেটা পকেটে মুড়ে রাখলো হাওয়ার্ড। হাসির ফোয়ারায় বাধা পড়ে। ক্যাপ্টেন গম্ভীর হয়ে উঠলেন। কি লিখেছে? নিশ্চয়ই দুঃসংবাদ। একরকম জোর করেই মেরিয়ান টেলিগ্রামটা ছিনিয়ে নেয়। বিলেতে বদলির হুকুম এসছে। এ তো সুখবর। ইংল্যান্ড কিন্তু আমার খুব ভালো লাগবে, তুমি দেখে নিও। মেরিয়ান আনন্দে উচলে উঠেছিল, কিন্তু হাওয়ার্ডের মুখ আরও কালো হয়ে উঠল। উত্তর না দিয়েই ক্যাপ্টেন সাহেব চেয়ার ছেড়ে ভেতরে চলে গেল। হাওয়ার্ডের দুশ্চিন্তার কারণ তখনও মেরিয়ানের কাছে অজ্ঞাত থাকলেও প্রকাশ হতে দেরি লাগলো না। মেরিয়ানের পাসপোর্ট মিলবে না। আইনের চোখে সে বিবাহিতা স্ত্রী নয়। আসল মিসেস হাওয়ার্ড যে এক গন্ডা ছেলেপেলে নিয়ে নটিংহ্যামশায়ারে ঘরকন্যা করছেন। চমকে উঠেছিল মারিয়ান। বিস্ময়ে হাওয়ার্ডের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেও সে কোনো কথা বলতে পারেনি। বন্ধুবান্ধবেরা উপদেশ দিলেন, চোর মিথ্যাবাদী শয়তানটাকে সহজে ছেড়ো না। ইংরেজদের আইনে এক স্ত্রী বর্তমানে আর এক বিবাহ দণ্ডনীয় অপরাধ। বাচাধন ভেবেছেটা কি? ওকে জেলে পাঠাও, আর সঙ্গে সঙ্গে আদালতে একটা ক্ষতিপূরণের মামলা লাগাও। কিন্তু রাজি হলো না মেরিয়ান। যে ক্ষতি তার হয়েছে তা কেউ পূরণ করতে পারবে না। কোর্টে গিয়ে কি হবে? মেরিয়ানের জীবননাট্য থেকে ক্যাপ্টেন হাওয়ার্ড বিদায় নিল। এখন আর ক্যাপ্টেনের স্ত্রী রূপে তার পরিচয় নেই। অনেকে আড়ালে তাকে অমুক ক্যাপ্টেন হাওয়ার্ডের প্রাক্তন বলে ডাকে। এদিকে পেট চলা দায় হয়ে উঠেছে। লোকের ধারণা যে বেশ কিছু হস্তগত না করেই ক্যাপ্টেনকে ছেড়ে দেওয়ার পাত্রী মেরিয়ান নয়। আসলে কিছুই নেয়নি সে। হাওয়ার্ডের অর্থ স্পর্শ করতে সে ঘৃণাবোধ করেছে। বছরখানেক মেরিয়ান কিভাবে পয়সা রোজগার করেছিল আমাদের বলেনি। সাহেব জিজ্ঞাসাও করেনি। তবে সেটা আন্দাজ করতে খুব বড় ধরনের কল্পনা শক্তির প্রয়োজন হয় না।
আন্তর্জাতিক বিয়ের বাজারে খবর রাখেন এমন একজন হিতৈষী বন্ধু শেষ পর্যন্ত মেরিয়ানকে ইন্ডিয়া যেতে উপদেশ দিলেন। বললেন, ভাগ্য বিমুখ না হলে ওখানে কিছু জোগাড় করা শক্ত হবে না। ভারতবর্ষের ভিসা সংগ্রহ করা নিতান্ত সহজ নয়, অন্তত মেয়েদের পক্ষে। ভিসা দেওয়ার আগে দেখা হয় কী ধরনের মেয়ে, স্বামী বহাল তবিয়ত কিনা, স্বামী অবর্তমানে জীবন ধরনের সঙ্গতি আছে কিনা। কিন্তু যে মেয়ের স্বামী বা সঙ্গতি কিছুই নেই, ভিসা কর্তৃপক্ষ তাতে ভারতবর্ষে স্বাগতম জানাতে বিশেষ উৎসুক নন। তাদের ইচ্ছে থাকলেও কলকাতা, বোম্বাই বা দিল্লির সিকিউরিটি পুলিশ রাজি হন না। এই ধরনের মেয়েদের গতিবিধির ওপর নজর রাখতে তাদের হিমশিম খেতে হয়। পাসপোর্ট অফিসের পর্বত ডিঙিয়ে, ভিসা অফিসে সাগর পেরিয়ে মেরিয়ান কিভাবে শেষ পর্যন্ত বোম্বাইতে এসে হাজির হলো তা এখানে না বললেও চলবে। শুধু এইটুকু বলে রাখি, বোম্বাইয়ের এই নতুন আগন্তুকটির নাম মেরিয়ান রইল না, তার নতুন নাম আভা স্টুয়ার্ট। শহরের বিরাট জনারণ্যে সে কিং কর্তব্য বিমূঢ়। অপরিচয়ের অকুল জলধিতে মনে হয় দেশ ত্যাগ অনুচিত হয়েছে। কিন্তু যুদ্ধ তখনও থামেনি। তাই দু এক রাতের অতিথিদের নিয়ে মিস আভা স্টুয়ার্ট এমন ব্যস্ত হয়ে পড়ল যে বিয়ে করা, ঘর বাঁধার চিন্তার আর অবসর রইল না। কিছুদিন পরের কথা, পূর্বাঞ্চলের এক দেশীয় রাজ্যের নবাব মুম্বাইতে বেড়াতে এসছেন। রাজারা কখনো একা আসেন না, পাত্র মিত্র আমাত্যের দল তাকে ছায়ার মতন অনুসরণ করেন। তাজ হোটেলের এক ককটেল পার্টিতে নবাবের তরুণ এডিসির সঙ্গে আভার পরিচয় হলো। এডিসি ভারী আমোদে মানুষ, তাই আলাপ জমতে বেশি সময় লাগেনি। নোটবুকে তিনি নতুন বান্ধবীর ঠিকানা লিখে নিলেন। আভা স্টুয়ার্টের ঘরে তার পদধূলি প্রায় পড়তে আরম্ভ করল। তরুণ এডিসি হৃদয়ে দিয়ে ফেললেন লেবাননের এই মেয়েটিকে। বয়সে আভা সামান্য বড়ই হবে, কিন্তু তাতে কি এসে যায়? বাধা আছে, তবে অন্য ধরনের। নিজের লোকগুলোর দিকে সযত্নে নজর দিতে দিতে ক্যাপ্টেন মহিউদ্দিন একদিন বললেন, আভা, আমরা যে মুসলমান, বাপ পিতামহের ধর্ম, তাছাড়া মুসলমান রাজ্যে চাকরি করি। কি হয়েছে তাতে? পর্বত মোহাম্মদের কাছে না এলে মোহাম্মদ পর্বতের কাছে যাবে না? তুমি আমার এত আদরের, আর তোমার জন্য খ্রিস্টান থেকে মুসলমান হতে পারবো না? আবা আবেগ ভরা কণ্ঠে বলে উঠল। বোম্বাইয়ের এক মসজিদে আভা স্টুয়ার্টের নতুন নামকরণ কি হয়েছিল খাতায় লিখে রাখেনি। জেব উন্নিসা না মেহের উন্নিসা ঠিক স্মরণ করতে পারছি না। নবপরিণীতা বধূ নিয়ে এডিসি নবাবের রাজধানীতে ফেরত চলে এলেন। এডিসির বাংলো একটা ছোটখাটো প্রাসাদ, পরিপাটি করে সাজানো। মহিউদ্দিন মৃদু হেসে বললেন, এই তোমার রাজত্ব বেগম সাহেবা, এখানকার সর্বময় কর্তৃত্ব তোমার। নববধূর সলজ্জ হাসিতে মহিউদ্দিন ধন্য মনে করেন নিজেকে। নতুন পরিবেশ ভারী ভালো লাগছে আবার। ভালো লাগবে না? এই যে তার নিজের সংসার, হোটেলের ভাড়া করা ঘর নয়। কদিন আছি জানি না, নিজের মতন গুছিয়ে লাভ নেই। সংসারে বিশেষ কিছুই করার নেই। সরকারি বেতনে চাকর আছে অনেক, পরিচর্যার জন্য দুজন দাসী সর্বদা মিতায়েন। দুপুরে খাওয়ার পর আভা মহিউদ্দিনের ছবির অ্যালবামটা দেখতে বসে। নানা রাজকীয় উৎসবে এডিসির বেশে মহিউদ্দিন, তারও পূর্বেকার ছাত্র জীবনের মহিউদ্দিন। স্বামীর অজ্ঞাত অতীত জীবনের নিদর্শনগুলো আভার মনে পুলকের সঞ্চার করে। অপরাহ্নে স্নান সমাপন করে সে প্রসাধনে বসে। তারপর সযত্নে সজ্জিত তনুদেহটি আয়নার সামনে মেলে ধরে। কোনোদিন মহিউদ্দিন হঠাৎ এসে পড়লে অবাক হয়ে যান। মৃদু হেসে বলেন, শাড়ি তোমাদের দেশে চলে না, তবু শাড়ি পরলে কি সুন্দর দেখায় তোমাকে। কখনো বা বাইরের বারান্দায় বেতের চেয়ারে বসে স্বামীর প্রতীক্ষায় আভা সময় গুনে। পাশের চেয়ার খালি। নবাবের প্রসাদ থেকে মহিউদ্দিনে ফিরতে দেরি হয়। দূরের আকাশ একবারে নির্মল। কোনো অজ্ঞাত শিল্পী যেন ছবি আঁকার আগে ক্যানভাসটা ধুয়ে মুছে
পরিষ্কার করে রেখেছেন। সেই নির্বেগ আকাশের পটে ক্রমশ তারা জেগে উঠতে থাকে। শিল্পী যেন একের পর এক তুলির আঁচড় টেনে যাচ্ছেন। নববধূর মনের পটেও চিন্তার তারারা এবার উঁকি দেয়। এক আধটা নয়, অনেক অনেক চিন্তা। সাজানো গোছানো নয়, এলোমেলো, অবিন্যস্ত। লাইন বেঁধে মার্চ করা সৈন্যদলের মতন তারা আসে না। আসে দিবাবসানে ঘরমুখো এক ঝাঁক পাখির মতন। ছদিন আগে যে পৃথিবীকে নিষ্ফল নিষ্করুণ মনে হয়েছে, আজ তার অন্য রূপ। জীবনে সেই দুঃখ পেয়েছে সত্য, বিশ্বাসের বদলে প্রিয়তম হার্ডওয়ার্ডের কাছে পেয়েছে প্রতারণা, সেও সত্য। কিন্তু নববধূ ভাবে, ঘর ভেঙে ভগবান ঘর গড়েও দিলেন। মহিউদ্দিন নিজের বিবাহের কথা নবাবকে জানায়নি। আসলে জানাতে সাহস হয়নি। কিন্তু খবর ছড়িয়ে পড়তে বেশি দিন লাগে না। নবাব এডিসিকে ডেকে পাঠালেন। দেখো ক্যাপ্টেন সাহেব, বিয়ে যদি করলে খানদানি বংশ থেকে করলে না কেন? নবাব মহিউদ্দিনকে জিজ্ঞেস করেছিলেন। আমেরিকানদের একটা ইঁটোকে বিয়ে করতে তোমার রুচিতে বাঁধল না? যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়। খানদানি বংশের খুবসুরত জেনানার সঙ্গে তোমার শাদীর ব্যবস্থা আমি নিজেই করে দেব। ওই ডাইনি স্পাইকে তুমি বিদেয় করো। মহিউদ্দিন নবাবকে বোঝাবার যথেষ্ট চেষ্টা করলেন। আমার জেনানা স্পাই নয়, খুব ভালো মেয়ে, বিশ্বাস করুন। নবাব গম্ভীরভাবে বললেন, তোমাকে বলা হয়নি 48 ঘন্টার মধ্যে মেয়েটিকে স্টেট ছেড়ে যাওয়ার আদেশপত্রে আজ সকালে আমি সই করেছি। যদি চাও তোমার নামটাও তাতে ঢুকিয়ে দিতে পারি। বেচারা ক্যাপ্টেন মহিউদ্দিন গভীর আঘাত পেলেন। কিন্তু এই জগতে সবাই অষ্টম এডওয়ার্ড বা তার ভাবশিষ্য চারুদত্ত আধার কর্ণন। মহিউদ্দিন ভাবলেন, এক জেনানা গেলে আর এক জেনানা হবে, কিন্তু এক নকরি হারালে আর এক নকরি এ জন্মে নাও মিলতে পারে। বাড়ি ফিরে মহিউদ্দিন স্ত্রীকে ডেকে বললেন, ডার্লিং, মনটা ভালো নয়। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে ঘর বাঁধব। নবাব কিন্তু সবই ভেস্তে দিলেন। নবাবের সঙ্গে সাক্ষাৎকারের বিস্তারিত বর্ণনা দিলেন মহিউদ্দিন। অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিছুই হল না। ঢোক গিললেন তিনি। কিন্তু ভেবে দেখলাম নকরি ছাড়া চলে না। একটু থেমে দীর্ঘ নিঃশ্বাস নিলেন মহিউদ্দিন। ডার্লিং, যেখানেই থাকো, আমার দিলে শুকতালার মতন তুমি সর্বদা জেগে থাকবে। সেদিন রাত্রে মহিউদ্দিন স্টেশন পর্যন্ত আসতে সাহস করেননি। কিন্তু চাকর মারফত দুটো খাম পাঠিয়েছিলেন। একটাতে একটি উকিলের চিঠি। মহাশয়া, এতদ্বারা আপনাকে জানাইতেছি যে আমার মক্কেল ক্যাপ্টেন মহিউদ্দিন খাঁ দুজন গণ্যমান্য সাক্ষীর উপস্থিতিতে পবিত্র ইসলামের অনুশাসন অনুযায়ী 3 বার তালাক উচ্চারণ করিয়া আপনাকে তালাক দিয়াছেন। ইতি। অন্য খামে 50 খানা 10 টাকার নোট, সঙ্গে এক টুকরো কাগজ। তাতে লেখা, পাথেয় রূপে পাঠালাম। এবার কেন্দ্র কলকাতা। লেবাননের একটি মেয়ে কলকাতায় এসে দাঁড়ালো। চোখে তার ঘর বাঁধার স্বপ্ন। কলকাতা জীবনের দীর্ঘ বিবরণ দিয়ে লাভ নেই। হোটেলের লাউঞ্জে আমরা তাকে পূর্বেই দেখেছি। বর্তমানে একটি বিবাহের প্রস্তাব এসছে। পানিপ্রার্থী আর কেউ নয়, ওই জংলা বুশশার্ট পরা ছোকরাটি। ছোকরার পরিচয় জানা ছিল না। কোনো ধনী ব্যবসায়ীর বিপদগামী পুত্র সন্তান ভেবেছিলাম। জানলাম উনি একটি বিখ্যাত দেশীয় রাজ্যের রাজপুত্র। ধরুন রাজ্যটির নাম চন্দ্রগড়। যুবরাজ আমাকে বিয়ে করতে চান। আভা থামল। সলজ্জ দৃষ্টি হেনে সে আবার বলল, আমিও যুবরাজকে পেতে চাই। তার কথা কেমন বেসুরো মনে হলেও সে স্বরে ছিল অদম্য আত্মপ্রত্যয়। জীবন খেলায় বারবার যারা প্রবঞ্চিত ও পরাজিত হয়, বোধ করি ভগবানই তাদের এমন মনোবল দিয়ে থাকেন।
এতক্ষণ এক নিঃশ্বাসে শুনে যাচ্ছিলাম আভা স্টুয়ার্টের কাহিনী। সত্যি বলে বিশ্বাস হয় না। ভালো করে চেয়ে দেখলাম ওর মুখের দিকে। বাঘ দত্তাসুলভ নম্র আভা ছড়িয়ে রয়েছে সমস্ত মুখখানিটিতে। মেঘের আড়াল থেকে সূর্য যেন কয়েক মুহূর্তের জন্য দর্শন দিচ্ছেন। আসছে শনিবার এক মিশনে আমাকে হিন্দু ধর্মে দীক্ষা দেবে। ওই দিন সন্ধ্যায় আমাদের বিয়ে। চোখ থেকে চশমা খুলে রাখতে রাখতে সাহেব জিজ্ঞাসা করলেন, আমার কাছে আসবার উদ্দেশ্য কি এবার বলুন। যুবরাজের বাবার এই বিয়েতে মত নেই। অবশ্য তিনি এখনো জানেন না যে আসছে শনিবার আমাদের বিয়ে। আজকাল কাউকেই সম্পূর্ণ বিশ্বাস করতে পারি না। কিন্তু কিছুদিন পরে বাবার চাপে যুবরাজ যদি বিয়ে অস্বীকার করেন, তখন এখন থেকে তার জন্য কি করতে পারি? আর একটা কথা, যুবরাজ আমাকে খ্রিস্টান বলে জানেন, কিন্তু বর্তমানে আমি খ্রিস্টান না মুসলমান? আভা স্টুয়ার্টের স্বর কেমন বেসুরো শোনাল। আইনজ্ঞের কাছে এগুলি তেমন কিছু কঠিন প্রশ্ন নয়, সাহেব বললেন। প্রথমত, বিয়ের পর মিশনের কাছ থেকে সার্টিফিকেট দিতে ভুলবেন না। বিবাহ প্রমাণের জন্য ভবিষ্যতে সেটিই হবে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য দলিল। আর আপনি যখন হিন্দু ধর্ম গ্রহণ করছেন, তখন আসলে আপনি খ্রিস্টান না মুসলমান তাতে কিছু আসে যায় না। আপাতত এটাই আমার উপদেশ। ভবিষ্যতে নতুন কিছু ঘটলে আমার সাহায্য সম্বন্ধে নিঃসন্দেহ থাকতে পারে। আভা স্টুয়ার্ট বেরিয়ে যাওয়ার পরেও সাহেব কিছুক্ষণ নির্বাক রইলেন। অভিজ্ঞতার দপ্তরখানায় যে নতুন ঘটনাটি জমা হলো, সেটিকে খুব সম্ভব মনের দপ্তরখানায় সাজিয়ে রাখছিলেন। সামান্য হেসে আমার কাঁধে একটা চাপড় দিয়ে তিনি বললেন, আশ্চর্য লাগছে তোমার, তাই না? একটু থেমে আবার বললেন, তোমার জীবনের এই তো শুরু। চোখ আর কান দুটোকেই একটু সজাগ রেখো। দুনিয়ার অনেক বিচিত্র পদার্থের দেখা পাবে। হ্যাঁ না কিছু না বলে স্থির হয়ে বসে রইলাম। তোমাদের পরিবারে বিয়ের কয়েকদিন আগেই মেয়েকে নিয়ে নানান উৎসব পড়ে যায়। আমাদের দেশেও তাই। কি যেন চিন্তা করতে করতে সাহেব বলে যাচ্ছিলেন। মেয়ে তখন ভাবে কত ভাগ্যবতী সে, তাকে কেন্দ্র করেই যত কিছু উৎসব। কিন্তু যে মেয়েকে নিজের বিয়ের জোগাড় নিজেকেই করতে হয়, আইনের পরামর্শ নিতে আমাদের কাছে ছুটে আসতে হয়, সে পরের রোববার বেশি কাজ থাকায় আমাকে হোটেলে আসতে হয়েছিল। ছুটির দিন সাহেব অন্য প্রকৃতির হয়ে যান। ব্যারিস্টারের কালো গাউনের ভেতর থেকে লুকোনো সদা হাস্যময় রসিক মনটা রবিবার সুযোগ পেলে খোলস ছেড়ে বেরিয়ে আসে। সেদিন যত না কাজ তার থেকে অনেক বেশি গল্প হয়। ইংরেজের কাছে কাজ আর আড্ডার ভাসুর ভাদর বউ সম্পর্ক। সাহেব রসিকতা করে বলেছিলেন, ইংরেজ যেখানে অফিস খোলে তার 5 মাইলের মধ্যে কোনো ক্লাবের নাম বন্ধ থাকে না। রবিবারে আমি কিন্তু পুরো ফরাসি। ওদের যে ঘরে অফিস, সেই ঘরেই আধখানা পর্দা টাঙিয়ে আড্ডা জমাবার ব্যবস্থা। বিকেলে চায়ের টেবিলে সাহেব গল্প বলছিলেন, আমি শুনছিলাম। এমন সময় বেয়ারা হাতে স্লিপ দিয়ে জানালো, রানী মীরা আদিত্যনারায়ণ সাহেবের দর্শন প্রার্থী। এমন অদ্ভুত নাম কখনো শুনিনি। এদেশের মানুষ না হলেও ভারতীয় নামের উটকচালিতে সাহেব অভ্যস্ত। মুখুজ্জে কি ধরনের কুলীন? উত্তর ও দক্ষিণ রাঢ়ির তফাৎ কোথায়? গোয়েল উপাধির উৎপত্তি সিন্ধু দেশ না রাজপুতানায়? ইত্যাদি প্রশ্নের প্রয়োজন হলে ডজনখানেক ভট্টাচার্যকে তিনি কাবু করতে পারেন। তিনিও এই নামের কিছু বুঝতে পারছিলেন না। সকল ঔৎসুক্য দূর করে যে মহিলাটি ভেতর প্রবেশ করলেন, তিনি আর কেউ নন, আমাদের যুবরাজ প্রিয়া। গেরুয়া রঙের সিল্কের শাড়ি তার দেহকে বেষ্টন করে উঠেছে। শীতিতে জলজল করছে সিঁদুরের রেখা। এমন স্নিগ্ধ ও সৌম্যরূপে আভা স্টুয়ার্টকে কোনোদিন দেখিনি। মীরা নামটি আপনার কেমন লাগে? চেয়ারে বসে প্রথমেই তিনি জিজ্ঞেস করলেন।
বেশ সুন্দর নাম, সাহেব ঘাড় নেড়ে উত্তর দিলেন। অনেক ভেবে এই নাম পছন্দ করেছি, আর আদিত্যনারায়ণ আমার স্বামীর বংশগত উপাধি। মোস্ট ইন্টারেস্টিং। সাহেব বেয়ারাকে একটা কাপ আনতে নির্দেশ দিয়ে জিজ্ঞেস করলেন, নতুন কোনো খবর আছে নাকি রানী সাহেবা? রানী নিস্তব্ধ রইলেন। ধীরে ধীরে তার মুখের প্রশান্তি বিদায় নিল। হঠাৎ রানীকে বেশ ক্লান্ত মনে হতে লাগলো। চায়ের কাপ দূরে ঠেলে দিয়ে আস্তে আস্তে বললেন, চিন্তায় আছি। আপনাকে বলেছিলাম আমার শ্বশুর এই বিয়েতে মত দেননি। এখন তিনি আমাকে ইন্ডিয়া থেকে বার করে দেবার চেষ্টা করছেন। এখানকার সিকিউরিটি পুলিশকে তিনি... গম্ভীরভাবে সাহেব উত্তর দিলেন, হ্যাঁ, তাহলে চিন্তার ব্যাপার। সিকিউরিটি পুলিশ ইচ্ছে করলে কোনো বিদেশিকে এখান থেকে বহিষ্কৃত করতে পারে। তাহলে কি হবে? আপনি এই বিদেশে আমার একমাত্র বন্ধু। রানীর উদ্বেগ কম্পিত কণ্ঠ থেমে গেল। গভীর চিন্তায় ডুব দিলেন সাহেব। এক অসহায় নারীকে সাহায্য করার জন্য আইনের অস্ত্রগুলি পরীক্ষা করে দেখছেন। রানীর মুখের দিকে একবার দৃষ্টিপাত করে সাহেব আবার চিন্তামগ্ন হলেন। একটু পরে তিনি বললেন, না, আইন আপনার দিকেই। আপনি এখন বিদেশিনী নন। ভারতীয় নাগরিককে বিয়ে করে আপনিও একজন ভারতীয়। সুতরাং বিয়ের সার্টিফিকেটটা যতক্ষণ আপনার কাছে আছে, বিশেষ ভয়ের কোনো কারণ নেই। আনন্দিত হলেন না রানী, বরং চমকে উঠলেন। শীতের সন্ধ্যায় তার কপালে ঘামের ফোঁটা দেখা দিল। সার্টিফিকেট নিয়েই যত গোলমাল। মিশনের কর্তারা দুদিক থেকে অর্থ উপার্জন করছেন। যুবরাজের বাবা তাদের টাকার লোভ দেখিয়েছেন। সার্টিফিকেট দিতে চাইছেন না তারা। রানী বললেন, কাল সারাদিন সেখানে বসেছিলাম, কত উন্নয় বিনয় করলাম, কিচ্ছু হলো না। আর টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। যুবরাজের টাকা ফুরিয়ে এসছে। আমার শ্বশুর সব সাহায্য, এমনকি মাসোহারা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। একটু ইতস্তত করে রানী মীরা বললেন, আমার কাছে সামান্য যা ছিল তাই দিয়ে কদিন দুজনের খরচা চালাচ্ছি। সাহেব বললেন, কাল দুপুরের দিকে ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে আমার চেম্বারে আসবেন। ইতিমধ্যে ভেবে দেখব কি করা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে রানী মীরা সেদিনকার মতন বিদায় নিলেন। রানীর যাত্রার পথে কতক্ষণ চেয়েছিলাম জানি না, সাহেবের কথায় ফিরে তাকালাম। বেশ সন্ধ্যা হয়ে গিয়েছে। ঘড়িতে প্রায় 7টা। কোন সকালে এসেছি, এবার বাড়ি ফিরতে হবে। কিন্তু সমস্ত দেহ ও মন যেন ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে উঠেছে। চেয়ার ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। চশমাটা খাপে পুরে সাহেব আমাকে বললেন, তোমাদের দেশের রূপকথার গল্পগুলো কেমন মনে হচ্ছে? আমাদের পক্ষীরাজ ঘোড়ায় চড়া রাজপুত্রের গল্প মাঝে মাঝে সাহেবকে বলেছি। রূপকথার রাজপুত্র শুধু 7 সমুদ্র 13 নদীর পারে কুচবরণ রাজকন্যার খোঁজে বের হয়েছে। পথে নানা কষ্ট, কিন্তু রাজপুত্রের জীবন মরণপণ। আর আজকের পৃথিবীতে অনেক পরিবর্তন হয়েছে। এখন রাজকন্যাই নদী পাহাড় বাধা বিপত্তি তুচ্ছ করে রাজপুত্রের সন্ধানে বেরিয়েছে। সাহেব সামান্য হেসে অন্তঃসলীলা বেদনার প্রভাব ঢাকবার চেষ্টা করলেন। পরের দিন রানীর অপেক্ষায় চেম্বারে অনেকক্ষণ ছিলাম, কিন্তু তিনি এলেন না। সাহেব একটু চিন্তিত রইলেন। একদিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ গেল। রানীর কোনো সংবাদ মিলল না। হোটেলের কর্মচারীরাও কোনো হদিস দিতে পারল না। সাহেব সন্দেহ করলেন সিকিউরিটি পুলিশ রানীকে জোর করে দমদমের কোনো উড়োজাহাজে তুলে দিয়ে ভারতবর্ষ থেকে বহিষ্কৃত করেছে। এর আগেও 2-1 বার সিকিউরিটি পুলিশকে এরকম করতে শুনেছেন তিনি। কোনো খবর না পেলেও রানীর শেষ পরিণতি জানবার অদম্য আগ্রহকে মন থেকে সহজে বিতাড়িত করতে পারেনি। কোনো কোনো অলস অবসরে তার ম্লান ছবিখানি চোখের সামনে জেগে উঠেছে। পাষাণপুরীতে বন্দিনী রাজকন্যার দুরন্ত রাক্ষসের চোখ এড়িয়ে দুর্গম গিরি কান্তার
দুস্তর মরু পারাবারে রাজপুত্রের সন্ধান করছেন, কিন্তু কোনো ব্যঙ্গ বা ব্যঙ্গমী তাকে পথ দেখিয়ে দিচ্ছে না। এক এক সময় মনে হয়েছে আমাদের দেশের মেয়েদের সঙ্গে রানীর কোনো তফাৎ নেই। তাদের মতো রানীও কি স্বামী পুত্র নিয়ে সংসার করতে পারলে সুখী হতেন না? পরের মুহূর্তে অন্যরকম ভেবেছি। চোখের সামনে দেখেছি রূপের পসরা সাজিয়ে রানী লাউঞ্জে বসে আছেন, অশোভনভাবে সিগারেটের ধোঁয়ার কুণ্ডুলি পাকাচ্ছেন। তার পায়ের সোনালি গ্রেসিয়ান জুতো পুরুষালী ঢঙে নাচছে। তবুও রানীর জীবন নাটকের আকস্মিক পরিসমাপ্তিতে প্রকৃত দুঃখবোধ করেছি। সময়ের স্রোতে স্মৃতিপটের সকল লিখন অস্পষ্ট হয়ে আসে। রানী মীরাকে আমিও ক্রমশ বিস্মৃত হলাম। হাইকোর্টের ছায়ায় করা ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের প্রতিদিন জীবননাট্যের কত খেলাই না চলেছে। স্যাকরার দোকানে ধুলো বাঁচলেও যেমন সোনা পাওয়া যায়, সেখানকার একটি ছোট খুপড়ির দেওয়ালেও ঝুল ঝাড়লে বহু চাঞ্চল্যকর উপন্যাসের উপকরণ পাওয়া যেতে পারে। কত বিচিত্র মানুষের আনাগোনা এখানে, কত বিচিত্র সমস্যা তাদের। কেউ বিয়ে ভাঙতে, কেউ বিয়ে করতে চায়, কেউ নতুন জমিতে প্রাসাদ তুলতে, কেউ বা পয়সার অভাবে নিজের বাসস্থানটুকু বন্ধক রাখতে চায়। এসবের মধ্যে রানীকে মনে রাখার সময় কোথায়? কিন্তু বেশ কিছুদিন পরে আঁকাবাঁকা অক্ষরে ঠিকানা লেখা একটা চিঠি রানীকে আবার মনে করিয়ে দিল। পড়া শেষ করে সাহেব চিঠিটা আমার দিকে এগিয়ে দিলেন। চিঠিতে লেখা ছিল, চন্দ্রগড়। প্রিয় মিস্টার, এই চিঠি পেয়ে আপনি হয়তো অবাক হবেন। হয়তো এর আগে ভেবেছেন আমি হঠাৎ কলকাতা থেকে উবে গেলাম নাকি। কিন্তু বিশ্বাস করুন, নানা ঝঞ্ঝাটে খবর দিয়ে আসতে পারিনি। একটা কথা লিখতে বসে বারবার মনে যাচ্ছে, আমি আর যাই হই অকৃতজ্ঞ নই। সেদিন এক অসহায় মেয়েকে বিনা পারিশ্রমিকে আপনি যে সাহায্য করেছিলেন তা কোনোদিন ভুলব না। আপনার সঙ্গে শেষ সাক্ষাতের পর ভেবে দেখলাম যুবরাজকে আমি কিছুতেই ছাড়তে পারি না। এক ভয়ঙ্কর ঝুঁকি নিলাম। ঠিক করলাম আমি আমার শ্বশুরের সঙ্গে সামনাসামনি বোঝাপড়া করব। কিভাবে এই চন্দ্রগড়ে এলাম, আমার শ্বশুরের সঙ্গে দেখা করলাম এবং তাকে সন্তুষ্ট করলাম, সে এক বিরাট কাহিনী। যদি কখনো সাক্ষাৎ হয় বলবো। আপনি আপাতত জেনে সুখী হবেন হারেমে থাকবার অনুমতি পেয়েছি। যুবরাজের 6 নম্বর স্ত্রী আমি। তাতে কিছু এসে যায় না। জীবনের শেষ কটা দিন এইভাবে একটু শান্তিতে কাটাতে পারলেই নিজেকে ভাগ্যবতী মনে করব। জীবনে কোনোদিন খারাপ পথে আসতে হবে বুঝতে পারিনি। আর সবার মতন স্বামী পুত্র নিয়ে ঘর করার ইচ্ছে আমারও ছিল, কিন্তু ঈশ্বর বিরূপ। তাই 35টা বছর ছন্নছাড়া হয়ে কেটে গেল। হিমালয়ের বুকের মধ্যে এই চন্দ্রগড় রাজ্যে সভ্যতার হাওয়া এখনো পৌঁছয়নি। আজব দেশ। হারেমের আইন কানুন আরো আজব। মেয়েরা অসূর্য স্পর্শা। আমি অবশ্য লক্ষ্মী মেয়ের মতন নতুন পরিবেশে নিজেকে মানাবার চেষ্টা করছি। না করেও উপায় নেই। গত রবিবার আমার এক সতীনের সঙ্গে যুবরাজের কথা কাটাকাটি হয়। পরের দিন থেকে তাকে আর দেখিনি। আমার পরিচারিকার মুখে শুনলাম তার খবর আর কোনোদিন পাওয়া যাবে না। এখানে চিঠি লেখা একবারে নিষিদ্ধ। এক বিশ্বস্ত পরিচারিকার হাতে চিঠিটা ফেলতে পাঠাচ্ছি, সুতরাং উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। ঈশ্বরের ইচ্ছে থাকলে আমাদের আবার দেখা হবে। ইতি চিরকৃতজ্ঞা রানী মীরা আদিত্য নারায়ণ। আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পর্বে আবার দেখা হবে। নমস্কার।